দেশকে অশান্তি, হত্যা, গুম, খুন, রাহাজানি, অর্থ লুটপাট, রক্ত পিপাসু দেশকে ধ্বংস করে দিয়ে গেল। সব শেষ 12ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচনের দুদিন আগে এই দেশকে তার প্রভুদের কাছে হস্তান্তর করে গেল, পিকিয়ে দিয়ে গেল। কাজেই আমাদের লিডার শেখ হাসিনা একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক। কাজেই তিনি দেশকে ভালোবেসে তিনি এদের সঙ্গে আত্মসমর্পণ করে নাই, এদেরকে কোনো কনসেশন দেননি। সেই কারণেই তো শেখ হাসিনা তাদের 1 নম্বর শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। তবে ফজলুল বারী ভাই, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে যে যেখানে আপনারা আমরা আছি শুকরিয়া আদায় করি যে সেই গণভবনে আমি আগের দিন রাত 12টা থেকে 12:30টার সময় বেরিয়ে এসেছিলাম। 4 তারিখ দিনগত রাতে সে দৃশ্যগুলি আমার মনে আছে। কারা এসেছিল, কি পরিস্থিতি ছিল, সব মিলিয়ে আমি বলতে চাই ষড়যন্ত্র ছিল অনেক গভীরে, অনেক গভীরে। সেই ষড়যন্ত্রের কাছে এবং বিশ্ব মোড়লদের মেটিকুলাস ডিজাইনের কাছে, তাদের অর্থের কাছে আমরা রাজনৈতিক শক্তি হিসাবে, প্রধানতম শক্তি হিসাবে আমরা হেরে গেছি। কেন হারলাম জানেন? 75-এর 15ই আগস্টের আগেও ওই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ তারা বুঝেছিল বঙ্গবন্ধুকে নির্বাচন বা আন্দোলন করে ক্ষমতাচ্যুত করা যাবে না। যদি দেশকে দখল করতে হয় তাহলে আওয়ামী লীগবিহীন, মুজিববিহীন বাংলাদেশ করতে হবে। শেখ মুজিবকে হত্যা করে ভিন্নতর একটি পরিস্থিতি তৈরি করতে হবে। তাই তারা করেছিল। আবার তারা সিদ্ধান্ত নিল শেখ হাসিনার গগনচুম্বী জনপ্রিয়তায় কোনোদিনই শেখ হাসিনাকে নামাতে পারবে না। কাজেই তারা গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার, দীর্ঘ সময় ধরে জাল বিস্তার করে তাকে ক্ষমতাচ্যুত করা হলো। এই ক্ষমতাচ্যুত করার পিছনে শুধু কি ইউনূস দায়ী, মেটিকুলাস ডিজাইন, কিন্তু আরো কারা কারা ছিল সেই বিষয়গুলিও একদিন বেরিয়ে আসবে জনগণের। আপনি যে ষড়যন্ত্রগুলোর কথা বলছেন, যে ষড়যন্ত্রের অনেক কিছু এখন বেরোচ্ছে। আপনাদের ভেতরে অনেক মানুষ ছিল, সেনাবাহিনী প্রধান থেকে আরম্ভ করে প্রেস সচিব নাইমুল ইসলাম খান থেকে আর যে কথাগুলো বেরোচ্ছে, এগুলোর সত্যতা কতটুকু? দেখেন ফজলুল বারী ভাই, বলে 12টায় বেরিয়েছি এবং আমি এমন একটি এলাকার এমপি, সংসদ সদস্য, যেটা একেবারে গণভবনের গা ঘেঁষা। 3 দিকেই আমার নির্বাচনী এলাকা, দেয়াল ঘেঁষে। কাজে আমি যে কোনো কথা, কোনো কিছু বুঝি নাই, কোনো কিছু বলতে পারবো না, বিষয়টি এমন নয়। কিন্তু জানেন, আসলে এখনো সময় হয়নি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে, আজকে আপনার বিরুদ্ধে অনেকগুলো মামলা, জননেত্রী শেখ হাসিনাকে একটা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, আপনার বিরুদ্ধে অনেকগুলো মামলা, এবং বিটিআর হত্যা মামলায় আপনাকে সম্পৃক্ত করা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? এগুলোর বিচার বিশ্লেষণ এবং বিবেচনার বিষয় হলো আপনাদের। আমার বিরুদ্ধে এখন পর্যন্ত 129টা মামলা হয়েছে এবং সেই মামলাগুলি প্রায় হত্যা মামলা। তাতে করে হেলিকপ্টারে ঘুরেও কভার করা যায় না, সময়ের কভার করা যায় না। নিশ্চয়ই কোনো জাম্বো জেট দিয়ে, ফাইটার জেট দিয়ে আমার ঘুরে ঘুরে
এক এক জায়গায় গিয়ে নেমে নেমে হত্যা করে করে ফিরতে হচ্ছে। এগুলো হলো যে আমরা যাতে কোনোভাবে মুভ না করতে পারি, আমরা যাতে আমাদেরকে অচল করে রাখার একটি গভীর ষড়যন্ত্র। এ করে কি অচল করা যায়? এ করে কি অচল হাদি করা হত্যার যাবে? পরেও ঢাকার মিডিয়া রিপোর্ট হয়েছে এই প্ল্যানটা আপনি করেছেন। হাদিকে কেন এর সঙ্গে, কেন এই পরিকল্পনার সঙ্গে কেন আমি জড়িত হব? হাদি হত্যার কারণ কি, কি কারণে হত্যা করা হয়েছে সেটা তো একদিন প্রমাণ হবে। এবং কোনো কোনো কথা সামনে আসছে, একেবারে যে আসছে না তা না। আমার ব্যাপারে কিছু কথা বলা হচ্ছে, কিছু বিদ্বেষপূর্ণ কথা বলা হচ্ছে, এগুলা আমাদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য। তো এই রাজনৈতিক ঘায়েল কি এভাবে করা যায়? আমাদের কি এভাবে দমানো যাবে? আমরা তো ৭১-এর মুক্তিযোদ্ধা, আমরা তো লড়াই করতে করতে এখানে এসেছি। কাজেই এগুলো করে কোনো লাভ নাই। আইসিটি আদালতেও মামলা চলছে। তো আমি শুধু বলবো, আল্লাহ মালিক, ইনশাল্লাহ আমার জীবনে আমি কোনো মানুষকে হত্যা করেছি বা হত্যার পরিকল্পনায় ছিলাম, এই বিধর্মী কাজটি, এই অন্যায় কাজটি আমার জীবনে আমি কোনোদিন করি নাই। আমার মা বাবা নামাজি পরহেজগার মানুষ ছিলেন, তারা আমাকে আমার রাজনীতির পিছনে একটি বিরাট অনুপ্রেরণা ছিল, কোনো দিন তারা আমাদেরকে শেখায়নি। কাজেই এই ব্যাপারটি আমি পরিষ্কার করতে চাই না, শুধু তো এটা না, আপনার যে নেতৃত্বের স্তর, যেটা আপনি ছাত্রলীগের প্রধান নেতৃত্বে ছিলেন, আপনি আপনি বাংলাদেশের নানা যুবলীগে ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন বাংলাদেশে, আপনি আপনি এখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আপনি তো আমি বাংলাদেশে আমি যুবলীগের চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান ছিলেন আমি এবং আমি বিএনপি জামাত জোটের বিরুদ্ধে এই যুবলীগকে নিয়ে নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম করেছি। এবং ছাত্রলীগের সেই সময়ের নেতা আপনি, যেই সময় মান্না আক্তার সহ যে সংগঠনগুলো ছিল, ওই সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করে আপনি কিন্তু আপনাদের অবস্থান তৈরি করেছেন আপনারা। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। আপনি যেহেতু আজকে বাংলাদেশের সারা আন্দোলন যারা করে, আমরা তো তাদের সাথে কথাবার্তা বলি, এই আন্দোলনের পিছনে যে কয়েকজন সক্রিয় নেতা আছেন তাদের একজন আপনি। আমাদের গ্রাসরুটের নেতা কর্মীরা সেইভাবেই বলে। আপনি সর্বশেষ একটা কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, এবং শেখ হাসিনা এইটাকে আরো সময়টা কমিয়ে নিয়ে এসেছেন। উনি বলছেন ৬ মাসের মধ্যে ফিরবেন। কোনটাকে আমরা ধরব? দেখেন, আমি জনগণ কি বলে, একজন কৃষক কি বলে, একজন দিনমজুর কি বলে, একজন রিক্সাওয়ালা কি বলে, একজন নিম্ন মধ্যবিত্ত কি বলে, একজন মধ্যবিত্ত কি বলে, একজন ক্ষয়িষ্ঠ মধ্যবিত্ত কি বলে, একজন উচ্চবিত্ত কি বলে, একজন ছোট পান বিড়ি সিগারেটের যে বাক্স নিয়ে বসে সেই ক্ষুদ্র ব্যবসায়ী কি বলে, স্বল্প পুঁজির ব্যবসায়ী কি বলে, মধ্য পুঁজির ব্যবসায়ী কি বলে, মধ্যম ধরনের ব্যবসায়ী কি বলে, বড় ব্যবসায়ী কি বলে, কান পেতে শুনলে শোনা যাবে। কাজেই আমি বলবো যে নেত্রীর ওই কথার সঙ্গে আমি একেবারে ওই কথাই সত্য, যে আগেরটা তো দেখছে, এইটারও একটু দেখে বোঝা দরকার, একটু দেখে বুঝতেছে। তবে দেশ পড়েছে, দেশটা পড়েছে এখন কোথায় পড়েছে আপনি নিজেও বুঝেন, নিজেও জানেন। দেশ তো আর দেশ নেই। এই
ইজারা দিয়ে দেবে না, এই সাবকৌলা দেবে না শেখ হাসিনা। শেখ হাসিনা দেবেন না বলেই তিনি 6 মাস আগে থেকেই কিন্তু সমস্ত ওয়ার্নিং গুলো বা মেসেজগুলি জনগণকে খোলা মনে দিয়েছেন। উনি সব বলেছেন, খুব কম মানুষ বিশ্বাস করেছে বিষয়গুলা। উনি কিন্তু সব কথাগুলো বলছেন, আজকে সবগুলা প্র্যাকটিক্যালি সবাই দেখছে। কিন্তু এই বাণিজ্য চুক্তি, সর্বশেষ মার্কিন সামরিক জাহাজ আসবে, তাকে স্পেস দিতে হবে, এই সমস্ত কিছু কিন্তু বলছিলেন। কিন্তু সে কথাই বলতে চাই যে আজকে দেশটি ধ্বংস হয়ে গেল এবং এর কোনো চুক্তি কোনো কিছুই শেখ হাসিনার দ্বারা সম্ভব না। শেখ হাসিনার অর্থ দিয়ে কেনা সম্ভব না, শেখ হাসিনাকে ভয়ভীতি দেখিয়ে সম্ভব না। শেখ হাসিনাকে ক্ষমতায় চ্যুত করা হবে এই লোভ লালসায়, ক্ষমতার লোভ লালসায়। শেখ হাসিনা কোনো বৈশক্তির কাছে আত্মসমর্পণের রক্ত তার ধমনীতে প্রবাহিত নয়। কাজেই বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে যে রক্ত প্রবাহ মানে না, সেই রক্তের উত্তরাধিকার হলেন শেখ হাসিনা। কাজেই কষ্ট আমাদের হচ্ছে বাড়ি ভাই, কষ্ট আমাদের নেতা কর্মীদের হচ্ছে, কষ্ট আমাদের কারাগারের অভ্যন্তরে আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ, আমু ভাইয়ের মতো লোক থেকে শুরু করে সবাই এক নিদারুণ জীবন কি কঠিন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কাজী জাফরুল্লাহ সাহেব আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। জানি গতকাল উখিয়ায়, কক্সবাজারের উখিয়ায় ছেলে ছাত্রলীগ করত, মিথ্যা মামলা দিয়েছে, জয় বাংলা স্লোগান লিখেছিল এই বলে। আমি 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 ওই জায়গার সঙ্গে অনেক যোগাযোগ রক্ষা করছিলাম। দেখেন, এই ছেলেটি আব্দুর রহমান, যার মাকে নির্মম ভাবে হত্যা করেছে, এই আব্দুর রহমানকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একটি প্রায় অনেক জনকে নিয়ে মামলা দেয় এবং এই আব্দুর রহমান ছিল 12 নম্বর আসামি, রাষ্ট্রদ্রোহী আসামি। জয় বাংলা তো নিষিদ্ধ স্লোগান, কারণ এরা তো পাকিস্তানি পেতাত্তা। আব্দুর রহমান অনেক দিন পরে একটু মার মুখটা দেখতে এসেছিল। বলেন আপনি সেই আব্দুর রহমানকে যখন চারিদিক থেকে ঘেরাও করে পেটানো শুরু করলো, নির্মম নির্যাতন, মা হিসেবে কি সে সহ্য করতে পারে? তার তো গর্ভজাত সন্তান, সে গিয়ে দাঁড়ালো, আমার সন্তানকে মেরো না, তাকে পিটিয়ে হত্যা করলো এই জালেমরা। এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর এখন পর্যন্ত কোনো বক্তব্য নেই। আমি কি বলবো, কিছুই বলার নাই, বলার সময় আসছে। জনগণ ফুঁসে উঠেছে, দেখেন নাই বীর চট্টলার জনগণ, ইঞ্জিনিয়ার আমাদের শ্রদ্ধেয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবের জানাজা পড়ে যে গর্জে উঠেছিল সেই বীর চট্টলার মানুষেরা। আমি আপনাকে বলতে পারি বাড়ি ভাই, আজকে আমার একটি মিছিল হয়েছে, কত বড় হয়েছে সে কথা আমি বলবো না। আমি শুধু বলবো আমার এগুলো অভ্যাস, খবর নেওয়ার। যে মিছিলটি দেখালেন, এই মিছিলটি করার সময় আমি জিজ্ঞাসা করেছিলাম দুই পাশের পথচারীরা, রিক্সাওয়ালারা, রিক্সা আরোহীরা, বাসের ভিতরের লোকরা, সিএনজির লোকেদের হৃদয় প্রতিক্রিয়া কি ছিল। সবাই আমাকে রিপোর্ট করেছে যে ভাই হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে।
এবং জোরে জোরে চিৎকার করে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং জোরে জোরে চিৎকার করে বলেছে, ভাই আপনারা নামেন, আমরা আছি, দেশকে রক্ষা করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনেন। কাজেই বাড়ি ভাই, বাংলাদেশ এর মাটি যেমন নরম বর্ষাকালে, তেমনি ভাবে চৈত্রের খরতাপে মাটি ফেটে চৌচির হয়ে যায়। কি একটি বলেন আপনি, এটি একটি সরকার, এটি একটি অযোগ্য অপদার্থ সরকার, অনভিজ্ঞ সরকার, মতবাদ সরকারের হাতে দেশটি পড়েছে। একজন উপদেষ্টা বলেছেন, ইউনূসের উপদেষ্টা, যে আমরা যখন চুক্তি করেছি 3 দিন আগে, আমরা বিএনপি আর জামাতে ইসলামের সঙ্গে আমরা আলোচনা করে তাদের মতামত দিয়েই আমরা এটি করেছি। কাজেই আমরা একটি কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি। নিশ্চয়ই আমরা জানি সবাই যে আমরা একটি বিরাট শক্তির সঙ্গে মোকাবেলা করছি। সেই শক্তি কারা কারা আমি নাম বলবো না। অনেকে যেটা বলছেন, মোল্লা, মিলিটারি, মিডিয়া, আমেরিকা সবাইকে ফেস করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরতে হবে। এবং বাড়ি ভাই আপনাকে আমি বলি, আমি যে নেত্রীকে চিনি, দীর্ঘ সময় ধরে তার সান্নিধ্যে তাকে রাজনীতি করেছি, একদিকে তার উপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত আছে, আর পীর মুর্শিদ ওলি আল্লাহদের দোয়া আছে। সেই কারণেই তিনি বেঁচে গেছেন, তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা বেঁচে গেছেন। ইনশাল্লাহ উনি যেটা বলেন আমি দ্ব্যর্থহীন ভাবে সেটাই বলবো, যে ওনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন এই দেশটির জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। এই যে দেশটি ধ্বংস হয়ে গেছে, এই দেশটিকে আবার ট্রেন লাইনে উঠাতে পারেন একমাত্র শেখ হাসিনা এবং শেখ হাসিনা। নারায়ণ ভাই, আপনাকে তো অনেকদিন পরে পাওয়া, একজন প্রশ্ন, একটা প্রশ্ন, দিল্লি প্রেস ক্লাবের ঘটনাটা কি ছিল? এই প্রশ্নটা আমাকে করলে তো আমার শিকার পেতে হয়। দিল্লি প্রেস ক্লাবের ঘটনাটা ছিল খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, আপনারা জানেন যে দিল্লি প্রেস ক্লাবে বঙ্গবন্ধু কর্নার নামে একটি কর্নার আছে, এবং এই প্রেস ক্লাবটি, এই বঙ্গবন্ধু কর্নারটি মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এটা তো লিজ দিতে হয়, ভাড়া নিতে হয়, শেষ হয়ে গেছে। আমরা আসলে গিয়েছিলাম সেই বঙ্গবন্ধু কর্নারটি নিয়ে আলোচনা করার জন্য, এবং শীর্ষ সম্মানিত সাংবাদিকদের সঙ্গে একটু মত বিনিময় করার জন্য। এর বাইরে কিন্তু কিছু না, ওখানে কোনো সরকার উৎখাতের ষড়যন্ত্রে আমরা যাইনি। না, এটা তো না, বা ওই মিটিং এ আপনাদের বৈঠকের পরে ওইটা তো তারা যেসব পর্যায়ের সাংবাদিকরা এসেছিলেন, বেশিরভাগ সম্পাদক, তারা কোনো রিপোর্ট কোথাও নেন নাই, ওইটা নিয়ে কোনো রিপোর্ট হয়নি। না, একদম শীর্ষ পর্যায়ের সম্পাদক, সাংবাদিক, ভারতের শীর্ষ পর্যায়ের সম্পাদক এবং সাংবাদিক। তো দেখেন না, আমরা আসলে, আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে দাঁড়িয়ে আর এক সাংবাদিক ভদ্রমহিলার সঙ্গে আমি একটু একান্তে 1-to-1 কথা বলছিলাম, অল্প সময় আপনার ছবিটা তুলে ফেলে একজন আর কি। একদম নাথিং এলস। আর এই যে দিল্লি প্রেস ক্লাবের সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগ যেহেতু ভারতের জনগণের বিশ্বস্ত সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, ভারতের
জনগণের গেস্ট হিসেবে শেখ হাসিনা ভারতে আছেন, তিনি আগেও ভারতে ছিলেন। তো দেশের সাংবাদিকদের সঙ্গে কোনো কথাবার্তার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? যে এত বিরূপ, আপনি এত মিডিয়া তৈরি করলেন, আপনারা দেশে এতগুলো টেলিভিশন চালু করলেন, সমস্ত টেলিভিশন গুলা যে আপনার বিরুদ্ধে প্রপাগান্ডায় ব্যবহার করা হচ্ছে। প্রথম আলোর মতো পত্রিকা নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া লেখে না কিন্তু। কি বলবো বলেন, যে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমার নেত্রীর, আমাদের লিডারের কত সংবাদপত্রকে দিলেন, কত ইলেকট্রনিক মিডিয়াকে দিলেন। এরপরে দেখেন সাংবাদিক যে সংগঠনগুলি আছে তারা কি এই যে মোজাম্মেল ভাই, মোজাম্মেল হোসেন বাবু, তারপরে শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, তারপরে ওই যে মহিলা কিরাম ফারজানা রূপার হাজবেন্ড শাকিল, কত সাংবাদিক ভিতরে অবর্ণনীয় কি কষ্টকর জীবন যাপন করছে। তারপরও কি একটা স্টেটমেন্ট দিয়েছেন গতকাল, দাঁড়িয়েছে এই পরিবার, এই মানুষগুলির, এই মানুষগুলি তো খ্যাতনাম সাংবাদিক, তাদের পরিবারের সঙ্গে তো দেখা করতে পারত। সম্পাদক পরিষদ থেকে, সম্পাদক পরিষদ গতকালকে দেখা করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা কি দাবি জানিয়েছে যে এদেরকে মিনিমাম জামিনটা দেন। প্রায় 200 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, কেউ কোনো কথা বলে না। আর নেত্রী এমন স্বাধীনতা দিয়েছিলেন, যা ইচ্ছা তাই বলতেন, যা ইচ্ছা তাই লিখতেন। তারপর বলতেন যে ওনাদের নাকি নিয়ন্ত্রিত সংবাদপত্র। কি বলবো বলেন, দুঃখে বুক ফেটে যায়। একটা বিচিত্র দেশ। জানি না আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খুব শীঘ্রই এই দেশটি, যে দেশটির জন্য 9 মাস যুদ্ধ করলাম, সেই দেশটিতে আবার জয় বাংলা স্লোগান, আবার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আবার দেখতে পাবো কিনা, পাবো, সেই প্রত্যাশা নিয়েই আসলে এখনো আমরা কাজ করে যাচ্ছি। এবং ধরেন এই যে কামিয়াব হব। এই বাণিজ্য চুক্তি, যেটা বাণিজ্য আমেরিকার সাথে, এটা তো বাংলাদেশকে বিক্রি করার চুক্তি, এটা একেবারে বাংলাদেশ, আমি তো আগেই বলেছি, কোনো স্বার্থ নেই। আমি তো আগেই বলেছি এই চুক্তিটা আপনারা ভবিষ্যতে কি করবেন সেটাকে? আপনি দেখেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, প্রথম এসছে 39 জন নিয়ে, 37 জন নিয়ে, তার ভিতরে 9 জন চলে গেছে 2 দিন পরে। আবার থার্ড ডেতে 7 জন আবার এসে যোগদান করেছে। আর কি কি ছিল তাদের মধ্যে কভারে, সেগুলো আমি অন এয়ার আমি বলবো না, আমার কাছে সব খবর আছে, আমি জানি। তো যাই হোক, এখন এটি পাক মার্কিনের একটা ক্ষেত্রে পরিণত হয়েছে। যাই হোক, দেখা যাক। বাঙালি জাতি নরমে নরম, গরমে গরম হলে মুশকিল আছে। পদ্মা সেতু সহ আপনাদের সমস্ত প্রকল্পকে এরা এখন বলছে এগুলো অপ্রয়োজনীয় ছিল, এইগুলা চুরি ডাকাতির জন্য করা হয়েছে। এগুলো আজকে একজন বললো যে গোপালগঞ্জে যে বড় প্রজেক্ট নেওয়া হয়েছে এগুলো লুটপাটের জন্য। কি বলবেন এগুলো নিয়ে? এগুলো নিয়ে কোনো বলা যায়
অশিক্ষিত, বর্বর, এই বর্বরদেরকে কি বলবেন আপনি? এই বলে সময় নষ্ট করে কি লাভ? তাহলে আমরা শেষের দিকে আসি। এই যে নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন, যেটা আপনারা বলছেন এই প্রত্যাবর্তনের জন্য জনগণ অপেক্ষা করছে, এইটা কবে নাগাদ কিভাবে করবেন আমাদের কোন ধারণা দিতে পারেন? দেখুন বাড়ি ভাই, আসলে তো আপনিও অনেক অভিজ্ঞ একজন মানুষ। দিন তারিখ ক্ষণ দিয়ে মারামারি হয় না। আপনি তো এটা দিন তারিখ দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে। আমি 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 বলছি, আপনি যেভাবে জানতে চাচ্ছেন আমি সেভাবে সেই দিন, সেই তারিখ, সেই সকাল, সেই রাত্র আমি বলতে পারছি না। তবে নেত্রী যখন বলেছেন তখন সেই অনুসারে আমরা আমাদের প্রস্তুতিও নিচ্ছি। জানি এই যে আজকে নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, 46তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কি না করেছে তারা যাতে কোথাও কোনো মিছিল, মানববন্ধন না হতে পারে। হামের টিকা অর্থ লোপাট করলো কারা? কেন আমার 450, প্রায় 490 জন শিশু ইন্তেকাল করলো, মায়ের কোল খালি করে চলে গেল? কেন খালি করে চলে গেল? প্রায় 947 জন এখন পর্যন্ত বেসরকারি হিসাব হলো মৃত্যুবরণ করেছে। গতকাল, আমি একটু এটা বলেই নেই, গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল 594। এটা ছিল সরকারি হিসাব, কিন্তু বাড়ি ভাই আসলে মৃত্যুবরণ করেছে বেসরকারি হিসাব হলো 947 জন। প্রায় 50,000 শিশু মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, টিকা নাই। এমনকি ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রামে কুকুরে কামড়িয়েছে, সেই কুকুরে কামড়ানোর কারণে ভ্যাকসিন দিতে পারে নাই, সেই কারণে 14 জনের মৃত্যু হয়েছে। মূল্যস্ফীতি, খাদ্যদ্রব্যের 12.27% মূল্যস্ফীতি পৌঁছেছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয়। মানুষ নুন আনতে পান্তা ফোড়াচ্ছে। 45,000 কোটি টাকা ব্যয়, কি কারণে 14টি বোয়িং বিমান কেনার সকল আয়োজন সম্পন্ন করলো? জিজ্ঞাসা করতে চাই। যখন ব্যাংকে টাকা নাই, গ্রাহকরা হাজারি করে, পুলিশের বিটুরি খায়, তখন 45,000 কোটি টাকা দিয়ে 14টি বোয়িং বিমান কেনে। কোত্থেকে কেনার চুক্তি হয়েছে আপনিও জানেন, ভাষণের নাম নিতে লজ্জা করে। তারপরে প্রথম কিস্তির এই 14,000 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ কিন্তু ইতিমধ্যে ছাড় দিয়েছে, কিন্তু বোয়িং বিমান কবে আসবে, কবে পাওয়া যাবে, সেটা জিজ্ঞাসা করতে ভাষণের কাছে ভয় পায়। 46,000 কোটি টাকা ব্যয় করে তুরস্ক থেকে এয়ার ডিফেন্স ব্যবস্থা করার নামে কমিশন বাণিজ্যে বেঁধে উঠেছে সরকারের নীতি নির্ধারকরা। কিসের এয়ার ডিফেন্স? কার সঙ্গে যুদ্ধ? কমিশন বাণিজ্য। জ্বালানি, বিদ্যুৎ খাতে চলছে, কৃষক সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, শেষ সরঞ্জাম না পেয়ে কৃষক দিশেহারা। কাজে কি এক পরিস্থিতি, কি করবেন বাড়ি ভাই? আমরা প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা একটু প্রশ্নে যাচ্ছি শেষের দিকে। আমরা ধরেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, নেত্রী যাবেন দেশে, আপনারা যাবেন দেশে। দেশে এখন চরম আওয়ামী বিরোধী শক্তি ক্ষমতায়, তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড আছে। আপনারা গেলে
খুব স্বাভাবিকভাবে হচ্ছে আপনাদেরকে গ্রেফতার বরণ করতে হবে। এই পরিস্থিতি, গ্রেফতার বরণ, দেশের যে পরিস্থিতি, আপনাদের পরিস্থিতি অনুকূল মনে করেন এটা? Situation will say everything. সিচুয়েশন বলে দেবে। তবে আমার নেত্রীর কথা আমি বলবো যে এইসব ফাঁসির আদেশ মাদেশ এইসবে পরোয়া করে না। আমি আমার কথা বলতে পারি যে আমারও তো ফাঁসির দিকে হাঁটছে সরকার, আইসিটি আদালতের মামলা, এইসব কেয়ার করি না। আমি মৃত্যুবরণ তো করেছি 71-এ, এক্সটেনশন লাইফে আছি। উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এবং রাজনৈতিক নেতাদের মধ্যে সম্ভবত শেখ হাসিনার পরে হাসানুল হকের মধ্যে ফাঁসির রায় আসছে খুব তাড়াতাড়ি। দেখেননি মাইনুদ্দিন খান বাদল ভাই, বীর মুক্তিযোদ্ধা, পার্লামেন্টে ধরে ধরে বক্তব্য দিয়েছেন। সেই রাগ ক্রোধ থামাতে না পেরে যে ও মরল কেন, ও মরেছে, ওর কবরে গিয়ে আগুন দিয়েছে। ওরা তো সেই জানেন। তবে বাড়ি ভাই একটা কথা বলি, কোন রকম যদি বাইচাই থাকতে পারি আমরা, খবর আছে, তৈরি হতে হবে, রেহাই পাওয়া যাবে না। যারা খুন করেছে আমাদের নেতা কর্মীকে, যারা আমাদের নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, যারা আমার ছাত্র থানায় ফ্যানের রিংয়ের সঙ্গে লটকিয়ে সারা রাত অত্যাচার করেছে, এবং আমার যে আত্মচিৎকার, সেই চিৎকারের থানার আশেপাশে কোনো মানুষ সেদিন সর্বরাতে নামাজ পড়তে পারেননি। আমার মায়ের কথা তো আমি বলবোই না, যে আমার মা সেদিন কত কষ্ট পেয়েছিল, যে ভেবেছিল ছেলে ঢাকা থেকে এসছে, মায়ের হাতের রুটি হালুয়া খাওয়াবে, মাংস খাওয়াবে, কিন্তু সবকিছু মায়ের অস্ত্রতে ভেসে গিয়েছিল। আপনি এমন একটা সময়ে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের যেসব ছেলেরা, তারা মূলত বেশিরভাগ ছেলে মেয়েরা দলকে ক্ষমতায় দেখে দেখে বড় হয়েছিল। আপনাদের সে সংগ্রাম, সেই বিষয়গুলো তারা একেবারেই জানে না। কিন্তু হ্যাঁ, দেখেন, আসলে এ কথা কিন্তু অপ্রিয় হলেও সত্য কথাটি আপনি বলেছেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাদ্দাম মেনন আছে, তার আগে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক। আমি তাদের কাছে সবসময় অনুরোধ করেছি যে দেখো, আমরা যারা দুঃসময় দুর্দিনে 75-এর পরে রাজনীতিটা, 75 থেকে সময় থেকে রাজনীতিটা করেছি, ছাত্র রাজনীতির দুঃসহ সময় অতিক্রম করেছি। তোমরা এক কাজ করো, প্রতি শুক্র শনিবার দিন তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তোমরা একটা লেভেলকে ডাকো, আমরা আমাদের জীবনের গল্পগুলি শোনাই ওদেরকে, আমাদের জীবনটা যে কি ছিল। আমরা এইমাত্র যে আপনাকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি কি আজকের প্রজন্ম ছাত্রলীগ জানে না। এক সময় যাই হোক, অনেক কথা, অনেক বিষয়, কিভাবে ছাত্রলীগের 1973 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হয়েছি। আমরা 2-3 জন লোক শুধু বাইরে থেকে, তখন 39 সদস্য বিশিষ্ট কমিটি, বা ওই কমিটির ভিতরে লেখা ছিল জাহাঙ্গীর কবির নানক বরিশাল, সুলতান মনসুর আহমেদ সিলেট,
ফেরদাউজ্জামান মুকুল বগুড়া। এই তিনটি মানুষ আমরা কিন্তু ওই 39 সদস্য মিশ্র কমিটির বাইরে আমরা এই তিনটি মানুষ ছিলাম। তো এগুলো তো এখন তবু আপনি জানতে চেয়েছেন দেখে আমি বলি নাই। আমি এই জীবনের কথাটুকু বললাম। ধরেন ফজলুল ভাই সেদিনে জিয়াউর রহমান ক্ষমতায় আমার উপর যে নির্মম নির্যাতন করেছে, সারা রাত শবে বরাতের রাত, এটা অমানসিক। আমাকে যখন জেলখানায় পাঠিয়ে দেয়, এবং আপনাকে আমি বলেই রাখি, কখন মৃত্যুবরণ করি তো বলা যায় না, আমি আপনাকে অন রেকর্ড বলে রাখি যে সবাইকে তখন ডিটেনশন দিত, ডিটেনশন ফর 3 months, ফর 6 months। কিন্তু আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যে জাহাঙ্গীর কবির নানক, হি উইল ডিটেন আনটিল ফার্দার অর্ডার। এই সৌভাগ্য আমার হয়েছে। কাজে এই আনটিল হি উইল ডিটেন আনটিল ফার্দার অর্ডার, এই নিয়ে আমাকে জেল খাটতে হয়েছে। এই আমাকে যখন থানা থেকে বেঁধে পরের দিন জেলখানায় পাঠিয়ে দেয়, সেই জেলখানায় আমাকে যখন দেয় তখন আমার ঘনিষ্ঠ যারা জেলখানায় ছিল তারা কেউ আমাকে চিনতে পারেনি। এমন ভাবে ওই যে আমাদের বরিশালে একটা ভাষা আছে, একটা কথা আছে যে মেরে চেহারা বদলায় দেওয়া, আমাকে সেই চেহারাটি বদলে দীর্ঘ মাস কারাগারে ছিলাম। আমার বাবা খুব ভালো মামলাবাজ ছিল, আইন বুঝতেন। আমার বাবা একজন সিনিয়র আইনজীবী, হাইকোর্টের অ্যাডভোকেট শওকত হোসেন চৌধুরী, ওনাকে দিয়ে বের করলেন উনি যে এখানে একটা হেভিয়াস কার্পাস করা যায়। যাই হোক, আমি শুধু বলবো যে আমি অনার্স ফাইনাল পরীক্ষাটিও দিয়েছি কারাগারের ভিতরে, রাষ্ট্রবিজ্ঞানে। এই অবস্থায় কারাগার থেকে বেরিয়ে যেদিন আমি বের হয়ে গেলাম হাইকোর্টের নির্দেশে, তখন আমাকে কিন্তু বলা হয়েছিল পরের পক্ষ থেকে যে আপনি এখান থেকে বেরিয়ে আপনার বাসায় যাবেন সোজা, এর বাইরে কোথাও যেতে পারবেন না। তো আমি বলেছিলাম যে আমি তো বাসায় অবশ্যই যাব আমার মায়ের সঙ্গে দেখা করতে, কিন্তু আমি এখান থেকে তো শহীদ মিনারে আমি যাবই। তো সেই শহীদ মিনারে যাওয়ার সময় যদি কোনো মানুষদের সঙ্গে আমার দেখা হয়, তারা যদি আমাকে সালাম দেয়, আমি যদি সালাম বিনিময় করি, অথবা আমার পিছনে যদি কিছু লোক হাঁটে, আমি কেমনে ঠেকাবো? আপনাদের পুলিশ ফোর্স আছে, আপনারা ঠেকায়। তো যাই হোক, সেদিন বরিশালের চিত্র ছিল আলাদা। মিটিং মিছিল নিষিদ্ধ ছিল। আমি তার মধ্যেও কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম। আবার নতুন করে রাজনীতির যাত্রা শুরু করলাম। এমনি ভাবেই ধরেন আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আমরা রাজপথে স্লোগান দিয়েছি, মিছিল করেছি। 75-এর পর 75-এর 15 আগস্ট ঢাকায় ছিলাম। এবং দেখেন, এই গল্প বলতে বলতে আপনাকে বলতে হচ্ছে যে 75-এর 15 আগস্ট আমি কিন্তু শহীদ আব্দুর রব সেন আমাদের বাসায় ওই তারিখ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমি ছিলাম। আমি বরিশাল দিয়ে গেলে ওই বাসে উঠতাম। আমার বড় ভাই, আপন বড় ভাই বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতর কর্মকর্তা ছিলেন। তিনি ধানমন্ডির 2 নম্বরের রোডে একটি বাসায় থাকতেন, কিন্তু সেখানে আমার পোষাতো। আমি শহীদ আব্দুর রব সেন সাহেবকে খুব সৃজনশীল, সৎ একজন রাজনীতিবিদ হিসেবে মনে করতাম। আমি ওখানে গিয়ে উঠতাম, ফ্লোরে ঘুমাতাম। ওই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না, ডাল খেতাম, কিন্তু সেটার মধ্যে আত্মতৃপ্তি ছিল। যাই হোক, সবকিছু মিলিয়ে সন্ধ্যার পরে 15 আগস্ট, 14 আগস্ট দিনগত রাতে আমি আমার বন্ধু প্রফেসর আবুল কাশেম, যিনি পরবর্তীকালে অধ্যাপনা করেছেন, আমরা 2 বন্ধু জৌড়কল থেকে আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা একটা ভিন্ন পরিস্থিতি দেখলাম। সাজ রব, সকালবেলায় বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু আসবেন। এই যেতে যেতে কলা ভবনে যেতেই দেখি কামাল ভাই বেরিয়েছেন। কামাল ভাই আমাকে খুব, কামাল ভাই এবং শেখ ফজলুল মনি ভাই
দুজনে আমাকে আদর করে ডাকতেন নানকা হিসাবে। তা আমাকে দেখে বললো, নানকা, আমার সোশিয়োলজি ডিপার্টমেন্ট যে সাজিয়েছি, একটু দেখে আসো। আমি দেখে আসলাম, আমি আর আমার বন্ধু কাশেম দেখলাম, এসে খুব তাড়াতাড়ি ফিরলাম। ফিরে দেখলাম কামাল ভাই বলছে, দরজাটা একটা গাড়ি দরজাটা খুলে বলতেছে, আমি যাচ্ছি বাসায়। তখন প্রায় মধ্যরাত। বলতেছে, আমি বাসায় যাচ্ছি, আমি একটু তৈরি হয়ে আবার তাড়াতাড়ি চলে আসতেছি। আমাকে উদ্দেশ্য একটি কথা, হ্যাঁ ননকা, তুমি যাও, জৌলকলে চলে যাও, ওই কাশেমের ওখানে থাকো, সকালবেলা চলে এসো। যাই হোক, উনি চলে গেলেন। এই শেষ চলে গেলাম, ভোরাতে গুলির শব্দ, কামানের গোলার শব্দ, হতচকিত হয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে গেলাম। যখন খবর আসলো যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, খবর পেলাম, আমি এবং বন্ধু কাশেম বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে শহীদ মিনার হয়ে যখন সেনাবাদ সাহেবের বাসায় গেলাম, ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে গেটে পুলিশ, যে পাহারাদার ছিল পুলিশ, সে বলতেছে, তাড়াতাড়ি করে সরে যান, সব শেষ করে দিচ্ছে, সব বেড়ে ফেলছে। এই আমরা ওখান থেকে বেরিয়ে আমরা ঝালকাঠির তৎকালীন গভর্নর, নবনিযুক্ত গভর্নর, আমাদের শ্রদ্ধেয় নেতা আমির হোসেন আমর, আলুবাজারে তার খালার বাসা থাকতো, সেখানে চলে গেলাম তাড়াতাড়ি করে। রাস্তার কি দৃশ্য ছিল সেটা বর্ণনা করা যাবে না, তবে তার বাসায় গিয়েই আমু ভাইকে ডাকলাম। দেখলাম নিচে পুলিশ পাহারা, পুলিশ আছে, শুয়ে আছে। তো আমু ভাইকে ডাক দেওয়ার পর আমু ভাই ব্যালকনি দিয়ে বেরোলো, বললো যে কি খবর। আমি বললাম যে দরজা খুলতে বললেন, আসতেছি। এই তো গেলাম উপরে দোতলায়। যাওয়ার পরে বললাম যে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা আসছি আপনার এখানে। এই আমু ভাই বেরিয়ে গেল, আমাকে নিয়ে বেরিয়ে গেল। তারপর তো আত্মগোপন জীবনে সেখান থেকে আমু ভাইকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আমি কোনোভাবে পালিয়ে গেলাম ওয়াল টপকে। আমু ভাই আমাকে বললো, তুই তাড়াতাড়ি ওয়াল টপকায় চলে যা। এরপরে তো অনেক কিছু, ঢাকা মিছিল, বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে মিছিল, ৩রা নভেম্বর জেল হত্যা যে হলো, সেদিন আমরা গেলাম, মুজাহিদুল ইসলাম সেলিম সহ অনেক নেতৃবৃন্দ, তখনও তো জাতীয় ছাত্রলীগ জীবিত, আমরা গেলাম। তো নীলক্ষেতে আমাদের মিছিল আটকে দিল। তারপরে সেই মিছিল আবার রওনা হলো বঙ্গবন্ধুর বাড়ির দিকে, ৩২ নম্বরের দিকে। সেই মিছিলটি যখন কলাবাগানের কাছাকাছি গেল, তখন রাশেদ মোশাররফ আর তার মা যোগদান করলো। তারপরে বঙ্গবন্ধুর বাড়ি গেলাম। বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে আমরা তার গেটে ফুলের রিং লটকিয়ে দেওয়া হলো। এই ছিল অনেক ঘটনা, এগুলো বলে শেষ করা যাবে না। আমরা একটু বসে যাই একটু। নানক ভাই, 1981 সালের 17 মে আপনি এয়ারপোর্টে ছিলেন। আপনি জি, সেই সকাল থেকে আপনার মানসিক অবস্থা, সেই সকাল থেকে আর কি আপনার মানসিক দেখেন, আমি একটু একদম স্পষ্টভাবে বলে রাখতে চাই, আমরা যারা সারা বাংলাদেশ চারণের বেশি ঘুরে বেরিয়েছি ছাত্রলীগকে সংগঠিত করার জন্য, তারা একটা প্রত্যাশার জায়গা দেখলাম। কারণ দলের ভিতরে তখন সামরিক জান্তাদের খেলা ছিল জিয়াউর রহমানের। সেই খেলাটা হলো আওয়ামী লীগকে ভেঙে দেওয়া, আওয়ামী লীগকে বিভাজন তৈরি করা। এবং এই এমন একটি পরিস্থিতির মধ্য দিয়েই আমরা ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিলাম এবং ছাত্রলীগ আমরা সংগঠিত হয়েছিলাম। তো একটি পর্যায়ে যখন বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে, ইডেন হোটেলের কাউন্সিলে আমার বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগের সভাপতি করা হলো, তখন কিন্তু আমরা একটা আশার আলো দেখলাম, একটা প্রত্যাশার জায়গার সৃষ্টি হলো ফজলুল বাড়ি ভাই, যে এবার আর কেউ বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ নেই। এবং নেত্রী আসার মধ্য দিয়ে, শ্রদ্ধেয় আপা আসার মধ্য দিয়ে আমরা একটা প্রত্যাশার জায়গার সৃষ্টি হলো। এবং লাখো জনতা সেদিন 60 মাইল গতিতে ঝড় এবং বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দর, তেজগাঁও বিমানবন্দর
সেই বিমানবন্দরে গেল। মানিক এভিনিউ ততক্ষণে লক্ষ লক্ষ লোকের ভিড়ে উপচে পড়ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে নেত্রী বেরিয়ে এলেন, নেত্রী বিমান থেকে বেরিয়ে এলেন, মানিক এভিনিউতে গেলেন। আর সে যে কান্নার রোল, সে যে চিত্র প্রতিচ্ছবি, সে কথা বলার নাই। সেখানে তিনি বক্তৃতা করলেন। তিনি বক্তৃতা করে যখন গেলেন এবং সেই বক্তৃতায় তিনি খুব স্পষ্টভাবে কতগুলো কথা বলেছিলেন ফুলবাড়ী ভাই। এবং সেখানে আমাদের তিনি বলেছিলেন, কি বলেছিলেন একটি কোট করি নেত্রীর বক্তব্য। সেদিন মানিক মেহবুবতে বলেছিলেন, কোট, আমি জাতির পিতার কন্যা হিসেবে নয়, আমি আপনাদের প্রাণপ্রিয় সংগঠনের একজন কর্মী হিসেবে ফিরে এসেছি এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে। আমার বাবার স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার ধারাবাহিকতা এগিয়ে দিতে আমি আমার জীবন উৎসর্গ করলাম, আনকোট। কাজেই নেত্রী কিন্তু সেদিন এই ছোট্ট তার দুটি সন্তান, আরেকজন ছিলেন সন্তান সমতুল্য, তিনি হলেন শেখ রেহানা। আর সন্তান ছিল ছোট্ট দুটি শিশু, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল। তাদেরকে আমাদের শ্রদ্ধা আজকে রেহানাবার কাছে ফেলে রেখে ও ডক্টর ওয়াজেদের কাছে ফেলে রেখে তিনি চলে আসলেন দেশের তরে, মানুষের জন্য তিনি আসলেন লড়াই করার লক্ষ্য নিয়ে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে সামনে নিয়ে। তো ফজলুল ভাই সেদিন নেত্রী এই মানিক মেহবুবতে বক্তব্য রেখে তারপরে তিনি 32 নম্বরে গিয়েছিলেন। কিন্তু জালেম জিয়াউর রহমান সে ওই গেটটি 32 নম্বরে গেটটি বন্ধ করে রেখেছিল। নেত্রী ওই গেটের বাইরে দাঁড়িয়েই তিনি অঝরে কাঁদছিলেন। বকুলতলা, ওখানে একটি বকুল গাছ ছিল, বকুলতলা গেটের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। এক পর্যায়ে তিনি 2 হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, যে মা, যে বাবা, যে 3টি ভাই, ছোট্ট রাসেল সহ যে 2 ভাবি যাদেরকে রেখে গিয়েছিলেন, তাদেরকে এসে দেখে নিথর নিস্তব্ধ 32 নম্বর। যেতে পারলেন না, যেতে দিল না খুনি জিয়াউর রহমান, সামরিক জান্তা জিয়াউর রহমান। ওই বাড়িটির মধ্যে গিয়ে রক্তের ছোপ ছোপ রক্ত, সেখানে গিয়ে একটু দোয়া করবে, এই তো চেয়েছিল নেত্রী। কিন্তু সে সুযোগটিও ওই ওই খুনি জিয়াউর রহমান দেয়নি। তো কাজেই দেখেন, ইতিহাস অনেক লম্বা, ঘটনা প্রবাহ অনেক লম্বা। কাজে ফজলুল ভাই, আমি শুধু বলবো, সেই খুনির সন্তান আজকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আজকে 17 মে আপনার নেতা কর্মীরা এই দিনটি উদযাপনের চেষ্টা করেছিল। কি খবর পেয়েছেন আপনি? কি অবস্থা তাদের আজকে? তাদের দেখেন, আসলে তো আমরা সবাই জানি আওয়ামী লীগ নিয়ে তাদের একটি আতঙ্ক রয়েছে। আওয়ামী লীগ বিরোধী এই বিএনপি জামাত, এই শক্তি, এই 2 শক্তিটি তো একসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে গাঁটছড়া বেঁধে পথ চলেছে। কাজে আমি কিন্তু মনে করি এই বিএনপি এবং জামাত, এবং এখন যুক্ত হয়েছে এনসিপির নাম করে জামাতের সঙ্গে, এই 2টি শক্তি কিন্তু, এই 2টি অপশক্তি হলো মুদ্রার এপিঠ আর ওপিঠ। এদের রাজনৈতিক চরিত্র এক, এবং এদের হলো আওয়ামী লীগ নিধন। আমি ফজলুল ভাই, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, বের করেন কে নির্দেশনা দিয়ে ওই 32 নম্বরকে ভাঙিয়েছে, চুরমার করে দিয়েছে, বুলডোজার চালিয়েছে কে? ডক্টর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আণবিক বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার ছোট্ট একটা বাড়ি ধানমন্ডি 3-এ, যে বাড়িতে, সেই বাড়িটি কিভাবে ভেঙে আগুন দিয়েছে, ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে কারা? কার নির্দেশে?
কার নির্দেশে করেছে? সেই নির্দেশদাতাই হলো তিনি, যিনি 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করতে চেয়েছে। তিনি 10টা অস্ত্র মামলা, অবৈধ অস্ত্র এনে এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন। সেদিন হাওয়া ভবন কার ছিল, কার মালিকানা ছিল? সেই হাওয়া ভবন জঙ্গিদের পরিচালনা করা হতো। বাংলা ভাই, আব্দুর রহমান, সমস্ত জঙ্গিদেরকে আশ্রয়, প্রশ্রয়, অর্থায়ন এই জায়গা থেকেই করা হতো। কাজেই একটি দুর্বিষহ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেশ এবং দেশই অতিক্রম করছে। কাজেই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা শুধু এটুকু বলতে পারি যে ডক্টর ইউনূস হলো শান্তি পুরস্কার প্রাপ্ত। সেই শান্তি পুরস্কার প্রাপ্ত